দ্য শ্যাডো অডিওগ্রাম চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। আজকে আমি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি গল্প এক্সিবিশন এটি পাঠ করব। গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি ভালো না লাগলে দয়া করে এড়িয়ে যাবেন, আর গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের গল্প এক্সিবিশন। শুনুন, আমার জন্য টিকিট কিনবেন একখানা। বসন্ত শুনেছিল ঠিকই, কিন্তু কথাটার লক্ষ্য যে সেইটাই অনুমান করতে পারেনি। একে তো এখানে এসেছে সে মাত্র দিন চারেক, আস্তানা নিয়েছে একটা হোটেলে, তার ওপর নতুন জায়গায় এই পর্যন্ত একটি মানুষের সঙ্গেও তার আলাপ হয়নি। সুতরাং মেয়েলি গলায় পেছন থেকে কেউ তাকে এমনভাবে অনুরোধ জানাতে পারে বসন্ত তা অনুমানও করেনি। কিন্তু এবারে আলতো হাতের ছোঁয়া লাগলো গায়ে। চমকে মুখ ফেরালো বসন্ত। 20 থেকে 25 পর্যন্ত কোনো বয়সের একটি মেয়ে, কাঁধ পর্যন্ত ফাঁপানো রুক্ষ চুল, তুলির সূক্ষ্ম রেখায় ভুরুজোড়া আঁকা, মুখে কড়া প্রসাধন, গলায় লাল বিডের মালা, নাইলনের স্বচ্ছ শাড়ি গায়ের ওপর। শাড়িটা যেন গায়ের ওপর থেকে পিছলে পড়তে চাইছে। ভীত মৃদু গলায় মেয়েটি আবার বলল, দয়া করে একটা টিকিট নেবেন আমার জন্য প্লিজ। আচ্ছা, নিচ্ছি বলেই মুহূর্তের জন্য অপেক্ষা করলো বসন্ত। কিন্তু মেয়েটি হাত ব্যাগ খুলল না। একটু বিভ্রান্তই হলো বসন্ত, লজ্জিতও হলো। মাত্র 4 আনা পয়সার জন্য ছি ছি। দুখানায় টিকিট কিনে কাউন্টার থেকে সরে এসে সে মেয়েটির দিকে বাড়িয়ে দিল একখানা। তবুও মেয়েটা ব্যাগ খুলল না, টিকিটও নিল না। বলল, চলুন না একসঙ্গেই ভেতরে যাই। বসন্ত ভালো করে তাকিয়ে দেখল। এবার তার জিজ্ঞাসা মিটে গেছে। মেয়েটি যেন হাঁপাচ্ছে অল্প অল্প, শঙ্কিতভাবে এদিক ওদিক তাকাচ্ছে। ক্ষীণ হাসির রেখা বসন্তের ঠোঁটের কোণায় ফুটে উঠল। চলুন না ভেতরে, কি হবে বাইরে দাঁড়িয়ে থেকে? আবার আলগা ছোঁয়া লাগলো বসন্তের বাহুতে। ঠিক এইটাই যেন আশা করছিল বসন্ত। একটা সিগারেট ধরাতে যাচ্ছিল, নামিয়ে ফেললো ঠোঁট থেকে। তারপর বলল, আচ্ছা চলুন। গেট পেরোতেই ইলেকট্রিক আর নিয়ন টিউবে ঝলমলে সোডা ফাউন্টেন, তারপরেই গোটা কয়েক গাছের ছায়ার দ্বীপ, চারিদিকে অসংখ্য স্টল, অস্বাভাবিক রকমের আলো, আর অগণ্য মানুষের ভিড়ের মাঝখানে এক টুকরো প্রায় অন্ধকার জায়গা। ইচ্ছে করেই হয়তো কর্তৃপক্ষ আলো দেয়নি এখানে। লোকে 2-1 মিনিটের জন্য জ্বালাধরা চোখকে জুড়িয়ে নেবে। চুরুট প্রসাধন, ভাজা মাংস আর নতুন বার্নিশের গন্ধে জর্জরিত স্নায়ুগুলোকে তৃপ্ত করে নেবে ঠান্ডা মাটি আর কচি পাতার সুঘ্রাণে। এই পর্যন্ত এসে বসন্ত মেয়েটির মুখোমুখি দাঁড়িয়ে পড়ল। মেয়েটিও দাঁড়ালো। 10-12 জন লোকের একটা মস্ত বড় দল পাশ দিয়ে চলে যাওয়ার পর আবছা আলোয় আশ্চর্য শীর্ণ আর সংকুচিত মেয়েটিকে সে পরিষ্কার গলা জিজ্ঞেস করল, পুলিশে তাড়া করেছিল? জবাব এলো না। আরো আড়ষ্ট হয়েই দাঁড়িয়ে রইল মেয়েটি। গেট তো পার করেই দিয়েছি, এবার আমাকে দয়া করে ছাড়ো বলেই পা বাড়ালো বসন্ত। শুনুন। আবার ঠোঁট থেকে সিগারেটটা নামিয়ে ফেলে অসীম বিরক্তিতে বসন্ত ঘুরে দাঁড়ালো। কি হয়েছে, কেন জ্বালাচ্ছ ফের? গলার স্বরে একরাশ ঘৃণা মিশিয়ে বলল, তুমি ভুল লোককে ধরেছ, আমি তোমার শিকার নই। আচ্ছা 1 মিনিট দাঁড়াতেও পারেন না?
গলার আওয়াজটা এবার তীক্ষ্ণ এবং স্পষ্ট। বসন্ত ভুরু কুঁচকাল। ও, বুঝেছি। ব্যাগ খুলে 5 টাকার নোট বের করলো একটা, বাড়িয়ে দিয়ে বলল, এই নাও, এবার মুক্তি দাও আমাকে। আমি আমি ভিখিরি? মেয়েটার তুলি আঁকা ভুরু বসন্তের চাইতেও সংকুচিত হলো। কালি পড়া চোখ দুটো ঝকঝক করে উঠল এবার। তারপর বলল, অনেক উপকার করেছেন আমার, আর দরকার নেই, ধন্যবাদ। একটা কুৎসিত গাল দেবার প্রলোভন অনেক কষ্টে সম্বরণ করল বসন্ত। মেয়েটার দিকে একবারও আর না তাকিয়ে সোজা হেঁটে চলল স্টলগুলোর দিকে। আপদের শান্তি হলো। কোথায় যাওয়া যায়? যাওয়ার জায়গা তো অনেক। প্রথমেই সোডা ফাউন্টেনে ঢুকে একটা কোল্ড ড্রিঙ্কে ভিজিয়ে নেওয়া যাক গলাটা। কিছুক্ষণ বসে বসে ভাবা যায় কিছু কিনবো কিনা, বা কিনবার মতো কিছু আদৌ আছে কিনা। আর কিছু না হোক, পানীয়র ভিতরে স্ট্রটা দিয়ে 5-10 মিনিট খেলাও করা যেতে পারে বসে বসে। তাই করল। ভিড়, দারুণ ভিড়। ভ্যানিলা, কোকাকোলা, প্রসাধন, হেয়ার ক্রিম, সিগারেটের চারিদিকে গন্ধে মম করছে। পুরুষদের মোটা গলার হাসি, মেয়েদের জল তরঙ্গ, শাড়ি, স্যুট, সালোয়ার, চুড়িদারের সমারোহ। একটা লেমন স্কোয়াশ সামনে নিয়ে প্রত্যেকের মুখগুলোকে আলাদা আলাদা করে দেখতে চাইল বসন্ত। নিয়নের কড়া সাদা আলোয় ঝিলিমিলি কাঁচে পানীয় বাহিনী বিদেশিনীদের স্থূল ছবিতে চড়া রঙের ওয়ালপেপারে প্রত্যেকটা লোককে তার অস্বাভাবিক বলে মনে হলো। একটা বাঁকা আয়নার ভেতরে যেন সে সকলকে দেখতে পাচ্ছে। মেয়েদের রঙিন ঠোঁট চিড়িয়াখানায় দেখা বাঘকে স্মরণ করিয়ে দেয়। পুরুষের ভারী ভারী মুখের পেশিগুলোর নড়াচড়া যেন জাবর কাটার ষাঁড়ের উপমা মনে আনে। লেমন স্কোয়াশটা বড্ড বেশি টক লাগছিল, আর একটু সোডা চাইলে হতো। কিন্তু সোডা চাইতে গিয়েও অন্যমনস্ক হয়ে গেল সে। মেয়েদের ঠোঁটগুলোকে বাঘের মতন মনে হওয়ার কারণ আছে। একটু আগেই সে একটা বাঘিনীর পাল্লায় পড়েছিল। যথাসময়ে সতর্ক না হলে জাবর কাটা ষাঁড়ের দুর্গতিও ছিল তার অদৃশ্যে। তবু মুক্তির আনন্দে বসন্ত খুব বেশি আত্মপ্রসাদ পেল না। কোথায় যেন একটা কাঁটা বিঁধতে লাগলো খচখচ করে। সেন্টিমেন্ট, ছোট্ট এক টুকরো সেন্টিমেন্ট। বাংলাদেশ থেকে 500 মাইল দূরের এই শহরে একটি বাঙালি মেয়ে বাঁচবার জন্য বীভৎসতম অপমানের পথটাই বেছে নিয়েছে। এইটাকে কিছুতেই সে ভুলতে পারছে না। অহেতুক বাঙালি প্রীতি বসন্তর নেই। তবু বসন্তের মনে হলো একটা ছোট্ট কাঁটা কোনো মতেই যেন তার গলা থেকে নামতে চাইছে না। মেয়েটি বাঙালি না হলেই বোধহয় ভালো হতো। লেমন স্কোয়াশের আধখানা ঠেলে রেখে পয়সা মিটিয়ে বসন্ত উঠে পড়ল। সিগারেট ধরিয়ে এলোমেলোভাবে এগিয়ে চলল এক্সিবিশনের ভেতর। ভিড়, অসম্ভব ভিড়। কাপড়ের স্টলে, টয় শপে, চায়না সেটের দোকানে, কিউরিওতে, এমনকি বইয়ের দোকানে পর্যন্ত। শুধু একটা ছবির দোকানে দাঁড়াবার একটা জায়গা আছে। একবার চোখ পড়তেই বেশ বোঝা গেল কারণটা। কলকাতার ওয়েল্লি স্ট্রিটের একটি ছোট্ট দোকানকে কে যেন এখানে এনে বসিয়ে দিয়েছে, অত্যন্ত বেমানানভাবে সেটা। স্টলটি নিয়েছে কোনো এক খ্রিশ্চান ভক্ত। মেরির কোলে জ্যোতির্ময় শিশুখ্রিস্ট, গোলগাথার ক্রসে বেঁধা যন্ত্রণায় যীশুখ্রিস্ট। কোনো ছবি যেন যীশুখ্রিস্টের বাদ নেই এখানে। রক্তাক্ত শরীর, ক্রসের ওপর এলিয়ে পড়া মাথা, আধ বোঝা চোখ, মুখে শিশুর মৃত কাতরতা। খ্রিস্টের ছবিটির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল বসন্ত। কোনো মাস্টার আর্টিস্টের ছবির নকলের নকল, তারও নকল। তবু যন্ত্রণাটা কি বাস্তব, ছবিটা কি জীবন্ত। আশ্চর্য! খ্রিস্টের এই ছবিটা মনের সামনে রেখে
কিভাবে নরহত্যা করতে পারে ইউরোপের মানুষ? ছোটখাটো চেহারার মাঝবয়সী স্টলওয়ালা এগিয়ে এলো বসন্তর কাছে। শান্ত গলায় দক্ষিণী ইংরেজি উচ্চারণে জিজ্ঞেস করল, নেবেন কোনো ছবি? আরও ভালো ভালো জিনিস আছে আমার কাছে। না না ধন্যবাদ, এমনি দেখছিলাম। বেশ বেশ, দেখুন, নেভার মাইন্ড। স্টলওয়ালা ফিরে আবার তার কাঠের টুলে গিয়ে বসল। পকেট থেকে কালো চামড়ার বাঁধানো একটা বই বের করে পড়তে আরম্ভ করলো এক মনে। বসন্ত লক্ষ্য করল সরু কারের সঙ্গে একটা ছোট্ট রূপোর ক্রস ঝুলছে তার বুকের ওপর। এই যে ছবি দেখছেন? বসন্ত পেছন ফিরল। সেই মেয়েটি, খ্রিস্টের এই ছবি, বাইবেলের মধ্যে ডুবে যাওয়া ওই মানুষটি, সব মিলিয়ে চমৎকার একটা ভাবমণ্ডল তৈরি হচ্ছিল বসন্তর মনে। হঠাৎ যেন তার সুর কেটে গেল, কেমন অসুচি হয়ে উঠল সমস্তটা। তুমি এখানেও এসে জুটেছ? একটু আগেকার সহানুভূতি ভুলে গিয়ে চাপা গলায় প্রশ্ন করল। কেন, আসতে নেই? এক্সিবিশনের স্টল তো সকলের জন্যই। অদ্ভুত নির্লজ্জ তো মেয়েটা। দোকানদার বাংলা বোঝে না জেনেই বসন্ত বলল, না, সব জায়গা সকলের জন্য নয়, অন্তত যীশু খ্রিস্টের কাছে তো এসে না দাঁড়ালেই ভালো করতে। তাই নাকি? খ্রিস্ট নিজেই বোধহয় অন্য কথা বলতেন। বসন্ত চমকে উঠল। ঠিক এমনি একটা জবাব সে আশা করেনি। বেশ কথা বলতে পারো দেখা যাচ্ছে। স্টল থেকে বেরিয়ে এলো বসন্ত। লেখাপড়া বোধহয় কিছু জানো, তা এ পথে পা দিলে কেন? মেয়েটিও এসেছিল পেছন পেছন। সামনের দোকান থেকে এক ঝলক নীল আলো তার মুখে এসে পড়ছে। সেই আলোয় বসন্ত বাঘিনীকে দেখতে পেল না। অদ্ভুত সুন্দর আর শান্ত দেখালো মেয়েটার চেহারা। বসন্ত জীবনে প্রথম আর শেষ প্রেম নিয়ে যে এসেছিল, বর্ষার এক একটা ছায়ামন্থর দিনে এমনই দেখাতো তার মুখ। মুহূর্তের জন্য কোমল হতে পারত বসন্তের মন, একবার বলে ফেলতে পারত, এ পথ ছেড়ে দিয়ে তুমি নতুন করে বাঁচতে চেষ্টা করো, আমি তোমাকে সাহায্য করব। কিন্তু সে কথা বলবার সুযোগ সে আর পেল না। তার আগেই মেয়েটা বলল, তা শুনে আপনার লাভ কি? তার চেয়ে সামনে ওই যে নাগরদোলনাটা ঘুরছে, ওইটাতে কিছুক্ষণ চড়বেন আমার সঙ্গে। আবার আবার সেই হিংস্র ইচ্ছেটা চাড়া দিয়ে উঠল বসন্তের মাথার মধ্যে। ইচ্ছে করলো সোজা ঠাস করে একটা চড় বসিয়ে দেয় ওর গালে। চুলোয় যাও। একটা চাপা গর্জন করে এগিয়ে গেল বসন্ত। পিছনে সেই মেয়েটার হাসির আওয়াজ। ঠাট্টা করছে। সেই 5 টাকা দিতে চাওয়ার প্রতিশোধ নিচ্ছে আমার সাথে এইভাবে। পা চালিয়ে ভিড়ের মধ্যে মিলিয়ে যাওয়ার চেষ্টা করল সে। আবার ইতস্তত। কোনো লক্ষ্য নেই, কোনো কাজ নেই। অনেক ঘুরে ঘুরে কিনলো একটা শৌখিন লাইটার, আর 4 টাকা দিয়ে একটা বিলেতি টাপ সোপ। সাবানটা কেন কিনলো সে নিজেই জানে না। কলকাতার বাড়িতে উঠোনের খোলা কলেই তার চিরদিন স্নান করার অভ্যাস। হয়তো একটা সাবানের দাম 4 টাকা, এইটাই তার কৌতূহল জাগিয়েছিল। কিংবা রঙিন মোড়কটাও ভালো লেগে থাকবে তার। এক জায়গার অ্যাম্প্লিফায়ারে একটা হিন্দি গান বাজছে। আশেপাশের কয়েকজন এর মধ্যেই বোধহয় পা ঠুকছে তার জন্য। একটু পরেই বোধহয় নাচতেও আরম্ভ করবে। সেই দুর্ঘটনা পর্যন্ত অপেক্ষা করতে রাজি হলো না বসন্ত। তার চাইতে সামনের ওই ক্লাউনটাই ভালো। একটা উঁচু টুলের ওপর দাঁড়িয়ে রয়েছে। পরনে কালো ডিনার স্যুট, অবশ্য জরা জীর্ণ। গলায় চড়া সবুজ রঙের একটা বেমানান টাই, মাথায় আধভাঙা শোলা হ্যাট, চিত্র বিচিত্র মুখ, হাতে টিনের চোঙা। সেই চোঙার ভেতর দিয়ে অদ্ভুত আওয়াজ করে লোক ডাকছে।
সব মিলিয়ে বসন্তর মনে হলো ওরিয়েন্টাল সার্কাসে বটে, একটা নয় অসংখ্য ক্লাউন, আর লায়ন টাইগারের বিউটি প্যারেড, আর সেই মেয়েটা, কি আশ্চর্য, কিছুতেই ভুলতে পারছে না। নিজের ওপরেই তার বিরক্তি বোধ হলো। সেই বাঙালি সেন্টিমেন্ট, কিন্তু কোনো মানে হয়? আরো বিশেষ করে ওই মেয়েটার সম্পর্কে 2 আনা খরচ করে ঢুকেই পড়বে কিনা ভাবতে ভাবতে আবার সেই গান, এখানেও অসহ্য। ঘুরতে ঘুরতে নাগরদোলনাটার সামনে এসে পড়ল বসন্ত। পাশ দিয়ে চলেই যাচ্ছিল, থমকে দাঁড়ালো হঠাৎ। সেই মেয়েটা। দোলনাটা থেমে আসছে আস্তে আস্তে, আর একই দোলনায় মেয়েটি বসে আছে 22-23 বছরের কাপ্তান চেহারার একটি ছোকরার সঙ্গে, আর দুজনেই হাসছে, হাসছে অশ্লীল খুশিতে। শিকার ধরেছে বাঘিনী। চলে গিয়েও যেতে পারল না বসন্ত, কোনো কারণ নেই, তবু তার সারা শরীর জ্বালা করে উঠল। মেয়েটা যদি বাঙালি না হতো। হিংস্র দৃষ্টি মেলে বসন্ত দাঁড়িয়ে রইল। দোলনা থেকে নামলো দুজনেই। ছোকরা কি যেন বলল মেয়েটাকে। মেয়েটা মাথা নাড়ল, অর্থাৎ রাজি হলো না। ছোকরা একটা শীষ দিল, চোখের কুৎসিত ভঙ্গি করলো একবার, তারপর সরে গেল সেখান থেকে। বসন্ত এবার এগিয়ে গেল। শোনো, এবারে মেয়েটার চমকাবার পালা। আপনি? বসন্তের গায়ে তখনও আগুনটা জ্বলছিল। এসো, কথা আছে তোমার সঙ্গে। আমার সঙ্গে? তুলিতে আঁকা ভুরু দুটো বিস্ময়ে প্রসারিত হয়ে গেল। অন্য সময় হলে এ ধরনের ছেলে মানুষই বসন্ত ভাবতেও পারত না, কিন্তু এই খেয়াল খুশির রাত, এক্সিবিশনের আলো, এই মানুষ আর গন্ধের ভিড়, ওই ছোকরাটা, সব মিলিয়ে কেমন যেন এলোমেলো হয়ে গেল। তার মনে হলো মেয়েটার জন্য এক্ষুনি তার কিছু করা উচিত, এই মুহূর্তেই, একেবারে রসাতলে ডুবে যাওয়ার আগেই তার কিছু কর্তব্য আছে। এসো এদিকে, স্পষ্ট আদেশের সুর। কিছুক্ষণ বিহ্বলভাবে মেয়েটা তাকিয়ে রইল বসন্তর দিকে, তারপর হাসলো মৃদু রেখায়। চলুন, বসো এইখানে, আবার আদেশ করলো বসন্ত। আলোয় ঝিলমিল করছে ছোট লেকটার জল। সেই আলোর রাত্রির ঘুমন্ত আলোয় পদ্মগুলো যেন থেকে থেকে চমকে উঠছে। অল্প অল্প হাওয়ায় ঝাউয়ের শুকনো ফল ঝরছে জলের ওপর। শিশির পড়ার মতো আওয়াজ হচ্ছে। এখানেও ভিড় খুব বেশি একটা নয়। স্টলের আলোর নেশা কাটিয়ে এখানে আসতে ইচ্ছে হচ্ছে না সহজে। তবু 2-4 জন আছে এদিক ওদিক, প্রায় জোড়ায় জোড়ায়। সিগারেট জ্বলছে, সিগার জ্বলছে। আলোর ঝলক লাগা জলে চমকে জেগে ওঠা পদ্মগুলোও যেন ফিসফিস করে কথা বলছে। ঝাউ গাছের নিচে খানিকটা শীর্ণ ঘাসের ওপরই বসে পড়ল দুজনে। ঠিক পাশাপাশি নয়, অনেকখানি দূরত্ব রাখলো বসন্ত। কি নাম তোমার? কি করবে শুনে? আবছা অন্ধকারে আবার সুদূর হয়ে গেছে মেয়েটা। ঠোঁটের রক্ত লেখা, কুটিল তীক্ষ্ণ চোখ, কিছুই দেখা যাচ্ছে না এখন। বলতে আপত্তি আছে? না, নেই। নাম একসময় চম্পা ছিল, এখন চাপা। চম্পা থেকে চাপা, অর্থটা খুবই সহজ। ভদ্র জীবনের চিহ্ন রাখবো না। সবই যখন বদলেছে, তখন নামটাও তো এইরকমই করে নেওয়া ভালো। বাড়ি কোথায় ছিল তোমার? বুঝতেই পারছেন, একসময় বাংলাদেশেই ছিল, কিন্তু এখানে সে কথা জিজ্ঞেস করে লাভ কি? চাপা হাসল। একটা সিগারেট খাওয়াবেন? নির্লজ্জ, বিভৎস রকমের নির্লজ্জ মেয়েটা। বসন্তের মনে হলো সে বৃথাই শ্রম করছে। একে উদ্ধার করবার শক্তি দেবতারও নেই। দেবেন একটা সিগারেট?
নিঃশব্দে সিগারেট এগিয়ে দিল বসন্ত আর দেশলাই। বারুদের আগুনে আবার বাঘিনীর মুখ দীপিত হলো। ঘৃণায় চোখ ফিরিয়ে নিল বসন্ত। লেখাপড়াতে কিছু জানো বলে মনে হয়, জীবিকার কোনো ভদ্রপথ আর খুঁজে পেলে না? শেষকালে এই নরকের রাস্তা দিয়ে নামতে হলো। এক মুখ সিগারেটের ধোঁয়া এবার চাপা ছাড়ল। হেসেই উঠল খিলখিলিয়ে। অসভ্য, নিষ্ঠুর, জান্তব হাসি। আমার জন্য এত মাথা ব্যথা কেন আপনার? প্রেমে পড়লেন নাকি? বসন্তের মুখের ওপর চাবুক পড়ল। উঠে দাঁড়ালো সঙ্গে সঙ্গে। রাগ করলেন? নির্বিকারভাবে মেয়েটা আবার সিগারেটের ধোঁয়া ছাড়ল। প্রেমে যদি নাই পড়বেন তাহলে আর একজনের সঙ্গে আমাকে ভাব জমাতে দেখে কেন ডেকে আনলেন এখানে? জেলাসি, কি বলেন? বসন্ত চলে যেতে চেয়েছিল, কিন্তু গেল না। একটা দানবিক ইচ্ছায় তার মাথার প্রত্যেকটা কোষ আগ্নেয় হয়ে উঠল। সাপের মতো তীব্র একটা চাপা গর্জন করে বসন্ত বলল, তোমাকে পুলিশে দেব। আশ্চর্য দুঃসাহস মেয়েটার। বসন্তর হাত ধরে টানল। শিউরে উঠে হাত ছাড়িয়ে নিতে চাইল বসন্ত, পারল না। কৌতুক মেশানো গলায় চাপা বলল, পারবেন না। পারলে অনেক আগেই পুলিশে দিতেন। কেন রাগ করছেন ছেলে মানুষের মতো? বসুন একটুখানি। কেন জানে না। বসন্ত আবার বসে পড়ল। উত্তেজনায় সে ঘন ঘন শ্বাস ফেলতে লাগলো, আর চাপা সিগারেট টেনে চলল নিঃশব্দে। শিশির ঝরার মতো টুপটুপ করে শুকনো ঝাউয়ের ফল ঝরছে। লেকের কালো জলে আলোর ঝিলিমিলি। ঘুমন্ত পদ্মবন জেগে উঠে এ ওর সঙ্গে ফিসফিস গলায় কথা কইছে। অনেক দূর থেকে অ্যাম্প্লিফায়ারের গান ভেসে আসছে। লেক পেরিয়ে বসন্ত দৃষ্টি চলে গেল দূরের দিকে। দুদিকে বাহু মেলে দিয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে একটা কালো পাহাড়। কালপুরুষ নেমে এসেছে তার ওপর। বসন্ত স্তব্ধ হয়ে বসে রইল। চাপাই আবার কথা বলতে শুরু করলো। এক্সিবিশনের এই আলোর সীমা ছাড়িয়ে কেনা বেচা, লোভ, লালসা, লঘুতা, প্রত্যেকটা পরিবেশ পার হয়ে সেও ওই দূরের পাহাড়টার একটা গভীর বিশাল অর্থ খুঁজে পেয়েছিল। ওই কালপুরুষের জ্যোতির্বিন্দুগুলো তার কাছেও কিসের একটা ব্যঞ্জনা বহন করে আনছিল। সিগারেটটা জলের মধ্যে ফেলে দিয়ে চাপা বলল, আমাকে ক্ষমা করবেন। ভারী রাগ হয়েছিল আপনার অহংকার দেখে। অহংকার কখন করলাম? করেননি? গেটটা পার করে দিলেন, কৃতজ্ঞতা জানাতে যাচ্ছি, যা তা বলে চলে গেলেন। আবার ভিক্ষে দিতে চাইলেন না তার ওপর। রাগ হয় না? এবার গলার স্বর অন্যরকম, অভিমানের রেশ। কেন এলাম এই রাস্তায়? ইচ্ছে করে কেউ আসে? কাকার সংসারে থাকতাম। দুবার আইএ ফেল করার পর এমন অবস্থা কাকিমা সৃষ্টি করলেন, রূপ ছিল শুনেছি। ভাবলাম বোম্বে গিয়ে ফিল্মে নামবো। নাগপুরেই দুটো সঙ্গী জুটল, তারা নাকি বোম্বের ফিল্মেরই লোক। তারপর চাপা এবার থামল। তারপর পুরো 1.5 বছর কাটিয়েছি তাদের হাতে। প্রতি রাত্রে মাতাল পশুদের সঙ্গে নায়িকার ভূমিকায় অভিনয় করেছি। আর প্রায় 2 মাস ধরে তারা চাবুক মেরে আমাকে অভিনয়ের মহড়া শিখিয়েছে। দুর্গের মতো প্রকাণ্ড বাড়ি, চারিদিকে পাহারা, 3-4টে কুকুর। 1.5 বছর পরে যখন পালাবার সুযোগ এলো, তখন দেখলাম নায়িকার পাটেই আমি অভ্যস্ত হয়ে গেছি। আর কিছুই আমার করবার নেই। বসন্ত আবার তাকালো আকাশের দিকে। ক্রসে বেঁধা খ্রিস্টের মূর্তি, কাঁটার মুকুটের মতো রক্তাক্ত কালপুরুষ। দুটো ক্ষীণ দীপ্ত আলো কখন জ্বলে উঠল পাহাড়ের ওপর। খ্রিস্টের 2টি করুণাঘন চোখ কি হঠাৎ জীবন্ত হয়ে উঠল? বসন্ত আস্তে আস্তে বলল, এখন কি ফেরা যায় না? না। চাকরি বাকরি তো করতে পারো, লেখাপড়া যা জানো
তাতে তো কোনো কাজ জুটিয়ে নেওয়া অসম্ভব নয়। হয়তো অসম্ভব নয়, কিন্তু রোজ রোজ মনিব বদলে যার অভ্যাস হয়ে গেছে, বাঁধা মনিবের চাকরি তো আর তার পোষাবে না। বসন্তর কপালের ভুরু ঘনিয়ে এলো। এই মেয়েকে কি বাঁচানো চলে, বাঁচানো সম্ভব? আচ্ছা, কেউ যদি তোমায় বিয়ে করে, ঘরে নিয়ে যায়? আবার সব সুর কেটে গেল। সেই তীক্ষ্ণ আদিম হাসিতে ভেঙে পড়ল চাপা। দু হাতে কান চেপে ধরতে চাইল বসন্ত। খ্রিস্টের মূর্তিটা হারিয়ে গেল পাথরের অন্ধকারের মধ্যে। সেও তো বাঁধা মনিবেরই চাকরি। চাপার হাসি থেকে তিল তিল করে বিষ ঝরে পড়তে লাগলো। তবু এক সময় তার জন্যই ছেলে মানুষের মতো পাগল হয়ে উঠেছিলাম। আপনার আগে আরো আরো অন্তত 3 জন ঠিক এই কথা আমাকে বলেছে। সুখে, অনুতাপে, আশায়, যন্ত্রণায় রাতের পর রাত চোখের জল ফেলেছি আমি, কিন্তু শেষ পর্যন্ত আমার ওপর থেকে নেশা কেটে গেল। 3 জনের একজনও আর ফিরে আসেনি। শিশির পড়ার মতো ঝাউয়ের শুকনো ফল ঝরছে। আলোর চমক লাগা পদ্মবনে হাওয়ার দীর্ঘশ্বাস, জলের কান্না। অন্ধকারের আবরণ সরিয়ে করুণা বিষণ্ণ সেই চোখ দুটি গ্লানি জর্জর পৃথিবীর দিকে তাকিয়ে আছে। কারোর মুখে কথা নেই। বসন্ত সিগারেট কেস বের করল। নেবে? না ধন্যবাদ, আর নয়। এবার নিজেই সিগারেট ধরালো বসন্ত। কি একটা ভাবছে, শক্তি সঞ্চয় করে নিতে চাইছে নিজের ভেতর। চতুর্থ জনকে বিশ্বাস করতে পারো? কে, আপনি? হেসে উঠতে গিয়েও হাসতে পারল না চম্পা। কেঁদে ফেলল হু হু করে। বসন্ত সান্ত্বনা দিতে চেষ্টা করল না। কোনো অর্থই হয় না। চম্পা কেঁদে চলল। বসন্ত পলকহীন চোখে তাকিয়ে রইল দূরের দিকে। আকাশ, রাত্রি, নক্ষত্র, পাহাড় সবকিছুই যেন অপরিসীম বেদনায় গভীর নির্বাক হয়ে আছে। এক রাশ সঞ্চিত কান্নার মতো ছলছল করছে লেকের জলটা। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট চম্পা কেঁদে চলল। আবার স্টলের সারি, 7 রঙা আলোয় চোখের যন্ত্রণা, ঘুরন্ত নাগরদোলা, ভিড়, সিগারেট, ধুলো, প্রসাধনের গন্ধ। কোথায় নিয়ে যাবেন আমাকে? চম্পার স্বর এখনো কান্নায় ভেজা। আপনার বাড়িতে? বাড়ি এখানে কোথায়? বসন্ত হাসল। আমি ট্যুরিস্ট, 7 দিনের জন্য বেড়াতে এসেছি। তোমাকে আমার হোটেলে নিয়ে যাব। তারপর কাল কলকাতায় নিয়ে যাব। সেখানে পৌঁছে পরের দিন যাব রেজিস্ট্রি অফিস। চম্পার পা থেমে এলো। আত্মীয় স্বজন নেই আপনার? সমাজ? মুহূর্তের জন্য অন্ধকার হলো বসন্তের মুখ। বাবা, মা, ভাই, বোন, বন্ধু বান্ধব, কিন্তু আর ভাবা চলে না। দাম হয়তো কিছু দিতেই হবে, তবু ভয় করবে না বসন্ত। না, সে ভাবনা আমার নেই। নিজের অজ্ঞাতেই বসন্ত এবার চম্পার একখানা হাত টেনে মুঠোর ভেতর নিল। ভীরু চড়াই পাখির বুকের মতো কাঁপছে হাতখানা, ঘামে ভিজে উঠেছে। বসন্ত ওই ভিড়ের মধ্যেও চম্পার কানের কাছে মাথা নামিয়ে একান্ত হয়ে উঠল। না, আমার সেই ভাবনা নেই। আর ঠিক তখনই সমস্ত সুর, সমস্ত উৎসব একটা ঘূর্ণির মধ্যে হারিয়ে গেল যেন। মুহূর্তে এক্সিবিশনের হাজার আলোর দীপাবলি দপ করে নিভে গেল। আছড়ে পড়ল অন্ধকারের আকাশ ঝোড়া ঢেউ, আর সেই সঙ্গে মানুষের বিকৃত গলার অমানসিক চিৎকার। ফেটে পড়ল চারিদিক। ফায়ার, ফায়ার, আগ লাগা হ্যায়। হঠাৎ আলো নিভে যাওয়ায় অবিশ্বাস্য অন্ধকারে প্রাণ বাঁচানোর আদিমতম প্রেরণায় এক্সিবিশনের কয়েক হাজার লোক তখন অন্ধের মতো গেটের দিকে ছুটছে। পিছন থেকে মেয়েদের আর্তনাদ, শিশুর কান্না,
আর পুরুষদের গর্জনের একটা ছুটন্ত অতিকায় দেওয়াল ওদের দুজনের ওপর এসে পড়ল। সঙ্গে সঙ্গে বসন্তের মুঠি থেকে খুলে গেল চম্পার হাত। স্পষ্ট অনুভব করলো বসন্ত, মাটিতে মুখ থুবড়ে পড়েছে চম্পা। মাগো, মাগো, চম্পা! কিন্তু চিৎকার করেও চম্পাকে তুলতে পারল না বসন্ত। পিছনের ভিড় তখন তাকে স্রোতের কুটোর মতন ঠেলে নিয়ে চলেছে। তার উল্টো মুখে ঘুরে দাঁড়াতে গেলে হাজার হাজার পায়ের তলায় সে মুহূর্তে পিষে যাবে। পারল না বসন্ত, কিছুতেই পারল না। ওদিকে কয়েকটা আগুনের শিখা ফনা তুলেছে তখন। মৃদু পিঙ্গল আলোয় আরো ভয়ঙ্কর উঠেছে সব। মানুষের পালানোর চেষ্টা আরো ক্ষিপ্ত, আরো হিংস্র হয়ে উঠেছে। ছুটতে ছুটতে পায়ের তলায় মানুষ মারাতে মারাতে সে নিজেও কখন আদিম প্রেরণার সঙ্গে মিশে গেল বুঝতে পারল না। ওই পিঙ্গল আলোটা রুদ্র ভ্রুকুটি করে তাকে বলতে লাগলো, পালাও, বাঁচতে হলে এক্ষুনি পালাও। বসন্ত পালাতে লাগলো। গেটের বাইরে যখন এসে দাঁড়ালো তখন গায়ের শার্ট টুকরো টুকরো, পায়ে জুতোর চিহ্ন নেই। চারিদিকে ভয়ার্ত মানুষের চিৎকার, আত্মীয় স্বজনের নাম ধরে বুক ফাটা কান্নাকাটি। মাটিতে আছড়ে পড়া একটি মা। ফায়ার ব্রিগেড এসে পড়েছে, আর এক্সিবিশনের একটা অংশ হু হু করে জ্বলছে তখন। পিঙ্গল প্রেতদীপ্তি নয়, রক্ত আলোর চিতা জ্বলে উঠেছে সারি সারি। চম্পা! এর মধ্যে কি আর খোঁজা যাবে চম্পাকে? খোঁজবার অর্থ হয় কোনো? ভালোই হলো। হয়তো অবচেতন মনে এমনই একটা কামনাই করেছিল বসন্ত। শেষ পর্যন্ত সত্যিই কি সাহস হতো তার? চম্পার জীবনের তিনজন পুরুষের মতো চতুর্থ পুরুষও তাকে যে বঞ্চনা করতো না, এ কথা কি জোর করেই সে বলতে পারে? টলতে টলতে হোটেলের দিকে এগিয়ে চলল বসন্ত। একটা বিভ্রান্ত মাতালের মতন সে হাঁটছে, চোখের দৃষ্টি ঝাপসা। পাহাড়টাকে আর দেখা যাচ্ছে না। অতল নিশ্চিদ্র অন্ধকারে আকাশজোড়া মূর্তিটা কোথায় যেন মিলিয়ে গেছে। আর পেছনের উজ্জ্বলন্ত আগুনে ছবির স্টলটাও হয়তো পুড়ে ছাই হয়ে যাচ্ছে এতক্ষণে। শুনছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প এক্সিবিশন। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।